আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য মেজবানি গোশত রান্নার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। মেজবানি গোশত চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার, এটা আমরা সবাই জানি। তবে বাংলাদেশের অনেক অঞ্চলেই কিন্তু মেজবানি গোশত অনেক বেশি জনপ্রিয়। এটা নর্মালি কোরবানি ঈদের সময় গরুর মাংস দিয়ে রান্না করা হয়, আর বিশাল সাইজের ডেকচিতে গরুর কলিজা, ফ্যাপসা, গরুর মাংস, চর্বি, হাড় সব অংশ একসাথে মিশিয়ে রান্না করা হয়। আমি আজকে এই রেসিপিতে শুধুমাত্র গরুর হাড় চর্বি সহ মাংস ইউজ করছি। আমি এখানে কোনো কলিজা বা ফ্যাপসা ইউজ করছি না। এর আগে আমি কলিজা ফ্যাপসা ইউজ করে রান্না করেছি। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, কলিজা ফ্যাপসা দেওয়ার কারণে ওইটা একদমই গলে গিয়েছিল। তো আমি আজকে কলিজা ফ্যাপসা ছাড়াই আপনাদেরকে মেজবানি গোশত রান্না করে দেখাচ্ছি। আর ট্রেডিশনালি যতগুলো মশলা ইউজ করা হয় আমি এখানে সবগুলো মশলাই ইউজ করব। যা যা উপাদান আমি এখানে ব্যবহার করছি আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে সেই উপাদানের পরিমাণগুলো লিখে দিতে। তো এখানে আমি প্রায় 1.5 কেজির মতো হাড় চর্বি সহ মাংস নিয়েছি। আর মাংসটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ ইউজ করেছি। লবণ দিয়েছি স্বাদ মতো। সরিষার তেল আর সাধারণ ভেজিটেবল অয়েল আমি ইউজ করেছি। আদা রসুন বাটা দিয়েছি। এবার আমি এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এই পদ্ধতি ফলো করে আপনারা কিন্তু সহজেই ঘরের মধ্যেই মেজবানি মাংসের স্বাদ নিতে পারবেন। এখানে আমি জয়ফল আর জয়ত্রী নিয়েছি। তো জয়ফল আর জয়ত্রীকে আলাদা করে আমি পাউডার করে নিয়েছি। তো আমি এখানে আস্তগুলো ইউজ করব না। আপনারা কিন্তু পাউডারের পরিবর্তে ইচ্ছা করলে আস্ত জয়ত্রী ইউজ করতে পারেন, তবে জয়ফল অবশ্যই গুঁড়ো করে তারপরে ইউজ করতে হবে। সব মশলা দেয়া হয়ে গেছে। আমি এটাকে মাখাবো না। আমি এই অবস্থাতেই এটাকে হাই হিটে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানি ছেড়ে আসছে। আর এই রান্নাটা করতে কিন্তু বেশ খানিকটা সময়ের প্রয়োজন হয়।
নাড়ার সময় একটু সাবধানে নাড়তে হবে, আর অবশ্যই রান্নার সময় চেষ্টা করতে হবে একটা ছড়ানো পাতিল নিতে, তাহলে সবগুলো মাংস সমানভাবে সিদ্ধ হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কতটা পানি এখান থেকে বের হয়েছে। এবার আমি সাবধানে সব কিছুকে একসাথে নেড়ে যতটা সম্ভব মিশিয়ে নিব। তারপর আবারও ঢেকে আমি এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে। আর অবশ্যই মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে। পানিটা শুকিয়ে গেলে এটাকে ঢেকে রান্না করতে হবে 10 মিনিট পর্যন্ত। পানিটা কিন্তু এখনও শুকায়নি। এই পর্যায়ে আমি মেথি আর মৌরি এখানে অ্যাড করে দিচ্ছি। আরও আমি এখানে দিয়ে দিলাম কালো সরিষা। আপনারা কালো সরিষার পরিবর্তে হলুদ সরিষাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে নেড়ে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে আবারও আমি ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের জন্য। পানিটা কিন্তু এখনও পুরোপুরি শুকায়নি। 10 মিনিট পরে এবার আমি এখানে সামান্য পরিমাণ তিল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু তিলের পরিবর্তে পোস্তদানা ইউজ করতে পারেন। সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে। চুলার আঁচ কিন্তু আমি এখন মাঝারি করে দিয়েছি, আর এটাকে কিন্তু মাঝখানে কয়েকবার করে নেড়ে দিতে হবে যাতে এটা তলানিতে লেগে না যায়। তেলটা কিন্তু পুরোপুরি উপরে উঠে এসেছে। আমি কিন্তু এর মাঝে কয়েকবার করে এটাকে নেড়ে দিয়েছিলাম, তো নিচে দিয়ে কিন্তু মশলাটা পুরোপুরি লেগে যাচ্ছে এরকম। তো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে এটাকে আরেকবার নেড়ে দিয়ে এখানে পানি দিয়ে দিব। আর আমি এখানে গরম পানি অ্যাড করছি, তাতে করে কিন্তু রান্নাটা অনেক জলদি হবে। এবার আবারও খুব ভালোভাবে সব কিছুকে নেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে ঢেকে আমি আবারও রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে আসছে। আর ঝোলটাকে আমি প্রায় 3 ভাগের 2 ভাগ পর্যন্ত শুকিয়ে ফেলবো, আর তেলটাও উপরে কিন্তু তখন চলে আসবে। আর ঝোলটা শুকানো পর্যন্ত কিন্তু এটাকে বারবার করে মাঝে নেড়ে দিতে হবে। তো মাংসটা হয়ে গেছে, তেলটা কিন্তু অনেকটাই উপরে চলে এসেছে, আর ঝোলও কিছুটা আছে, একদম শুকিয়ে যায়নি। তো আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু ভাত, রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ। অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে।
আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।